খানবাড়ির মহল জুড়ে রান্নাবান্নার ব্যস্ততা, জামাই আদর বলতে কথা। আজ রিসেপশনের পর ইভাকে ফের আনা হবে। যদিও যুথির বিষয়টা সবার মাথায় ছিল, তবু বাড়ির একটা নিয়ম ধরে রাখার জন্য সবাইকে সবটা ম্যানেজ করার জন্য করতে হচ্ছে। ক্ষণে ক্ষণে ওনারা এই 3 দিন বারবার গিয়ে ওকে দেখে এসেছে যদি জ্ঞান ফিরেছে কিনা। আর বেশিও চিন্তা হয়নি, আরই সবসময় ওর পাশে ছিল বলে। তাই ইভার বিয়ের কাজ কোনোথাই কমতি না হয়, সবাই সেটা খেয়াল রেখেছেন। ও যেন কারো কর্মের জন্য কোনো জায়গায় ছোট না হয়। তখন আরিশ জ্যোতির জন্য খাবার আনতে নিচে আসতেই জ্যোতি তাড়াতাড়ি করে কোনোরকম শরীরের শক্তি সঞ্চয় করে ছোট ছোট পা করে কাভারের কাছে এসে কালো পিঙ্ক কালারের কম্বিনেশন করা কুচি দেয়া গোল ফরক, পাশাপাশি প্যান কার্ড সালোয়ার, মেয়েলি প্রয়োজনীয় সবকিছু বের করে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজাটা নক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যদি ওয়াশরুমের দরজার সাথে হাতান দিয়ে পরপর দুটো ঢোক গিলে হাতের জামাকাপড়গুলো শাওয়ার রডের উপর রেখে তাড়াতাড়ি করে বাথটবের পাশে রাখা বালতিতে পানি ছেড়ে বালতি ভরে নিল। নিয়মকানুন অনুযায়ী গোসলটা তাড়াতাড়ি শেষ করে তোয়ালে দিয়ে ভেজা শরীর মুছে ভেজা কাপড় চেঞ্জ করে সালোয়ারটা পরে নিতেই ঠাস ঠাস করে ওয়াশরুমের দরজায় কড়াঘাতের শব্দে যদি তৎক্ষণাৎ কেঁপে উঠল। তৎক্ষণে আরিশও ওর সর্বশক্তি দিয়ে দরজাটা ধাক্কাতেই যুথির মনে হলো এখনই দরজাটা ভেঙে ওর শরীরে পড়বে। ভয়ে ওর মুখ থেকে কথাও বের হচ্ছে না। আরিশ নিচে গিয়ে সোজা হেলদি খাবারের প্লেট নিয়ে আবারও উপরে আসতে নিলে সানজিদা খান ওকে পিছু রেখে জিজ্ঞেস করলেন, এভাবে ছুটে আসলে এখন আবারও যাচ্ছ কেন? আম্মু, আমার বউয়ের সেন্স ফিরেছে। শুক্রিয়া। আরিশ আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে আসতেই বিছানায় জ্যোতিকে দেখতে না পেয়ে ভ্রুকুসকে খাবার প্লেটটা নতুন আনানো ড্রেসিং টেবিলটার উপর রেখে চারপাশ তাকাতেই ওর কানে আসে ঝপঝপ পানির শব্দ। আরিশ এটা শুনে আর একটু ওয়াশরুমের কাছে এগোতেই ওর হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার নিজ নারী আবারও তার কথার অবাধ্য হয়েছে, আরিশ পরপর চোখের পল্লব ফেলে রাগী নিঃশ্বাস ফেলে একটু জোরেই ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিতেই ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে দরজা ভেঙে ফেলার মতো দাঁত কিরমির করে ধাক্কা দিয়ে মনে মনে আওড়ালো, অবাধ্য বেয়াদব নারী, যে জিনিসটা মানা করে সেটা করতেই হবে। ওদিকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে যুথি শরীরে তোয়ালে পেঁচিয়ে ভয় ভয় তুতলিয়ে বলল, আমার হয়ে গেছে তো, এই একটু পরে বের হচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো? বললাম তো বের হচ্ছি। তোর বিয়ের হওয়ার গোষ্ঠী গেলে তুই এই মুহূর্তে দরজা খোল, আর নয়তো। কি আর করার, যদি মারের ভয়ে এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে দিতে আরে সমরি খেয়ে ভেতরে এসে ওকে কিছু বলবে তার আগে যুথি তোয়ালেটা বুকের কাছ থেকে খামচে ধরে অন্য পাশে ঘুরে যেতেই ওর হলুদ ফর্সার শরীরে পানির ফোঁটায় আরিশের চোখে চিকচিক করে ধরা দিল। মুহূর্তেই আরিশের রাগ করে পানি হয়ে গেল। হঠাৎ করে ওর শরীর কেমন কাটা দিয়ে উঠল, মনে হলো ওর নাক পাশাপাশি ফিল্ট্রামের অংশটা মুহূর্তেই ঘামে ভিজে উঠছে। ওর এটা মনে হতে দ্রুত ডান হাত দ্বারা নাকের ডগার পাশাপাশি ফিল্ট্রামের চিকচিক করা ঘামগুলো মুছে পরপর ঢুক গিলে নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমার দিকে ঘোর। যুথিকে একইভাবে পেছনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ফের কিছু না বলে নিজেই ওর সামনে যেতে যুথি আবারও ঘুরে অন্য পাশ হতে নিলে তৎক্ষণে আরিশ ওকে ধরে ওর দিকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে পড়ল। গোসল করতে নিষেধ করেছিলাম না? যুথি আরিশের কথায় কি উত্তর দেবে, ওর হাত পা সহ ঠোঁট জোড়াও কাঁপছিল ওর ভয়ে। যুথির চোখ বন্ধ, ঠোঁটের পাশাপাশি পেশিগুলো মুখ কাঁপছিল। ঠোঁটের নিচের তিলটা যেন পানির ছোঁয়ায় ওর চেহারার আকর্ষণ নিয়টা ক্ষণে ক্ষণে বাড়িয়ে তুলছিল। এটা দেখে আরিশ আর নিজেকে সামলাতে পারল না। তৎক্ষণে যুথির কাপা ঠোঁট দুটো নিজের ঠোঁট দুটোর সাথে মিশিয়ে নিল। গুনে গুনে 2 মিনিট শেষ হতেই যুথি নিজের থেকে আরিশকে ঠেলে সরাতে চেষ্টা করতেই আরিশ নিজেই ও ঠোঁট ছেড়ে দিল। আরিশ ঠোঁট ছেড়ে দিতেই যুথি স্বস্তির নিঃশ্বাস সারার উদ্যোগে বড় করে শ্বাস টানতেই আরিশ ওকে টেনে বুকের সাথে জড়িয়ে বলল, আমাকে পাগল করার জন্য হয়তো হার্ট কুইনের জন্ম। এখন আমি এটা হারে হারে বুঝতে পারছি। আরিশ ওকে এভাবে জড়িয়ে ধরতেই যুথি ওকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, জামা পরবো। যুথির কথা শেষ হতে না হতেই আরিশ ওকে ছেড়ে ওর দুবাহুতে হালকা হাত রেখে বলল, দে, আমি পরিয়ে দিচ্ছি। একদম না, আমি পরে নিতে পারবো, নির্লজ্জ লোক। শেষ কথাটা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। কিন্তু আমি যে তোকে পরিয়ে দিবই। যুথি আরিশের তেরা কথা শুনে তাতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, এখন কি আপনি আমার ইনারও পরিয়ে দেবেন? তুই চাইলেই দিতে পারি। হ্যাঁ। হ্যাঁ নয় হ্যাঁ।
অসভ্য নির্লজ্জ লোক। আরিশ আর তার অবাধ্য নারীর কথা শুনল না। নিজ হাতে ওকে জামা পরিয়ে কোলে তুলে ওয়াশরুম থেকে বের হতে নিলে যুথি নামার জন্য বলে উঠল, আরে নামায় ভেজা জামা কাপড়গুলো ধোবো তো। তোকে দিতে হবে না। কথাটুকু শেষ করে ওকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে তোয়ালে দিয়ে ওর চুলগুলো নিজ হাতে মুছে দিয়ে হেয়ার ড্রায়ারটা এনে চুলগুলো শুকিয়ে নিল। অতঃপর আবারও ওকে কোলে তুলে বিছানার উপর বসিয়ে খাবার প্লেটটা নিজ হাতে তুলে ওর মুখে খাবার দিতেই যুথি সেটা আরিশের হাত থেকে এনে নিজ হাতে খেতে খেতে আস্তে করে বলল, প্রয়োজন নেই। যুথির খাবার অর্ধেক শেষ হতেই মোমেনা খান আরিশের রুমে আসেন যুথির সেন্স ফিরেছে শুনে। উনি এই 3 দিন এই রুমে মেয়েকে দেখতে বেশ কয়েকবারই এসেছেন। তার বড় মেয়ের বিয়ে, তাই বলে মেজো মেয়ের খেয়াল রাখবে না এমনটা তিনি নন। হতে পারে ভালোবাসাটা একটু অন্য 2 মেয়েকে উনি বেশি দেন, তাই বলে এটা নয় যে মেজো মেয়েকে ভালোবাসে না, ওকেও সে ভালোবাসে। মেয়েকে খাবার খেতে দেখে ওর পাশে এসে বললেন, শরীর কেমন লাগছে তোমার? মোটামুটি আম্মু। খাবারগুলো সম্পূর্ণ শেষ করবে। হুম। শরীর ভালো লাগলে আমার রুমে এসো, তাকে দেখলে ভীষণ খুশি হবে। ওনার শেষ কথা না বুঝে উত্তর দিল। উনি বেশ কিছুক্ষণ জ্যোতির সাথে কথা বলে নিজের রুমে চলে যেতেই ডিম সেদ্ধ অন্য হাতে গ্লাস ভর্তি দুধ নিয়ে হাজির হলেন সানজিদা খান। সানজিদা খানের হাতে এইসব দেখে জ্যোতি ঢোক গিলে আর চোখে আরিশের দিকে একবার চাইল। তৎক্ষণে সানজিদা খান হাতে আনা খাবারগুলো টেবিলে রেখে জ্যোতির পাশে বসে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, কেমন লাগছে তোমার শরীর আম্মু? আচ্ছা জি মা, মোটামুটি। সানজিদা খান আরিশের দিকে তাকাতেই দেখে ও ওদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে সানজিদা খান একটু চাপা কণ্ঠে বলেন, তোমার সাথে আমার কথা আছে। বলো। আমার ওর সাথে কিছু কথা আছে, তুমি বরং এখন এই রুম থেকে যাও। বললে আমার সামনেই বলো, আর নয়তো আমি কোথাও যাব না। ঠিক আছে, তো দাঁড়িয়ে থাকো ওখানে, আমি বরং আমার রুমে নিয়ে যাই। সানজিদা খান কথাটা বলতেই আরিশ বিনা বাক্যে রুম থেকে বেরিয়ে গেল। আরিশকে চলে যেতে দেখে সানজিদা খান মনে মনে আওড়ালেন, তুমি যেমন তোমার সাথে ঠিক তেমনই করে চলতে হয়। ভেবে উনি জুথির দিকে ঘুরে আদেশে সুরে বললেন, তোমাকে যেমন বলবো তুমি সেভাবেই চলবে। কি পারবে তো? কথা বলছো না কেন? হুম। আমার কথা শেষ হয়নি। বলো। নিচের দিকে তাকিয়ে তোমার গায়ে হাত তোলা এটা আমি মোটেও পছন্দ করি না। মানছি ওর রাগ বেশি, একটু উন্মাদ টাইপের, তাই বলে ওর প্রতিটা কাজ তুমি মুখ বুজে সহ্য করবে এটা আমি মানব না। ও যত দিন পর্যন্ত তোমার কাছে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত না বলবে তোমার গায়ে আর হাত তুলবে না, ততদিন পর্যন্ত তুমি ওর সাথে কথা বলবে না। এটা আমার আদেশ। উনি যদি রেগে যান? সেটা দেখা যাবে। আমি জানি তুমি ওর সাথে 2 দিন ঠিকভাবে কথা না বললে তখন ঠিকই বুঝবে বইয়ের মর্মতা। আমি পারবো আম্মু, উনি বুঝবেন আমার অভিমান। নিচের দিকে তাকিয়ে সানজিদা খান ওর এমন কথায় ওকে বুকের মধ্যে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলেন, আমার আম্মু পারবে, ঠিক পারবে। বলে আবারও ওর মাথায় চুমু খেলেন। আম্মু, হুম। আজ তো আপুর বিয়ে, তাই না? বুকের থেকে মুখটা একটু ওনার মুখের দিকে উঁচু করে, মানে? ওর দিকে ভ্রু কুঁচকে জুথি সানজিদা খানের কোলের মধ্য থেকে উঠে গোল হয়ে বসে বলল, ইভা আপুর। সানজিদা খান এবার বুঝলেন জুথি এখন পর্যন্ত স্মরণে আনতে পারেনি ওর সেন্স একদিন পর নয় বরং 3 দিন পর ফিরেছে। ওরা নিজেরই এবার খারাপ লাগলো। বোনের বিয়ে হয়ে গেল, মেয়েটা একটু আনন্দ করতে পারলো না, তাই তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তুমি সেন্স হারিয়েছিলে কবে মনে আছে? 8 তারিখ ছিল ওই দিন। আজ 11 তারিখ। তোমার আপু আজকে জামাই নিয়ে ফিরে আসবে। কি বলছো? 3 দিন আমার সেন্স ছিল না? হুম। সানজিদা খানের বলে স্বীকারোক্তি দিতেই সাথে সাথে ওর মনটা খারাপ হয়ে গেল। ও ভাবতেও পারেনি ওর বোনের বিয়েটা ও খেতে পারবে না স্বামী নামক মানুষটার জন্য। এটা ভেবে এবার আরো বেশি অভিমানের পাল্লাটা ভারী হয়ে এলো ওর আরিশের প্রতি। ও মনে মনে ভেবেই নিল, এই লোকটার সাথে কোনোভাবেই আর কথা বলবো না, বলবোই না। জ্যোতিকে মুখটা বেজার করে চুপ হয়ে যেতে দেখে উনি উঠে দাঁড়িয়ে ওর গালে হাত দিয়ে বললেন, মন খারাপ করো না আম্মু, সব ঠিক হয়ে যাবে। দুধ আর ডিম সিদ্ধটা দিয়ে গেলাম, খেয়ে নিও। আম্মু, ডিম সিদ্ধ খাবো না, বমি আসবে, ওটা তুমি নিয়ে যাও।
সঞ্জিতা খানও আর কথা বাড়ালেন না, ডিমের পিরিচ হাতে নিয়ে দুধটুকু রেখে চলে গেলেন। বিকেলের স্বচ্ছ বাতাস জুথি নিজের রুমের বারান্দায় বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন সঞ্জিতা খান চলে যেতেই এক রাজ্যের অভিমান এসে ওর মনে জেঁকে বসতেই আরিশের রুমেও থাকবে না বলে তৎক্ষণে নিজের রুমে চলে আসে। এসে দরজা বন্ধ করে চিৎ হয়ে বিছানায় শুয়ে থাকতেই একসময় শরীর দুর্বলতায় ঘুমিয়ে যায়। জুথি 1 ঘন্টা প্রায় রুমে আসতেই ইভা এসেছিল বোনকে দেখতে, কিন্তু ডাকার পরও সারা শব্দ না পেয়ে ঘুমোচ্ছে ভেবে নিজের রুমে চলে যায়। ইভা যেতেই পরপর ফারিও এসেছিল জুথির কাছে। বিকেল পেরিয়ে যাচ্ছে দেখে সঞ্জিতা খান প্লেটে খাবার বেড়ে ফারিকে ডেকে জুথিকে দিতে বললে ফারি প্লেট হাতে নিয়ে জুথির দরজার কাছে এসে ধাক্কা দিতে নিলে দেখে দরজা ভেতর থেকে খোলাই আছে। ফারি রুমে এসে প্লেটটা রেখে রুমের চারপাশ তাকাতেই দেখে জুথি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ফারি ওকে দেখে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? জুথি ফারির উপস্থিতি টের পেয়ে আকাশের দিক থেকে চোখ সরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এই তো আছি। তুই জানিস 3 দিন তোর কোনো সেন্স ছিল না? আমার শাশুড়ি বলেছে। জানিস এই 3 দিনে কি হয়েছে? তুই না বলে কিভাবে জানবো? জানলে দেখলে আমার মতো হার্ট ব্লক করবি। বলে ফারি বলতে শুরু করলো। ফ্লাশ, সেদিন ডক্টর আহিল চলে যেতেই ওনার সাথে সাথে সঞ্জিতা খান ও আরিশকে উক্ত কিছু কথা বলে নিজের রুমে চলে যায়। তখন নিজের করা একমাত্র প্রাণপ্রিয় হৃৎপিণ্ডকে এভাবে নিথর দেহে পড়ে থাকতে দেখে নিজেই নিজের হাত থেতলে দেয়। তারপর আর কি, হাত অতিরিক্ত যন্ত্রণা হওয়ার কারণে সেই জায়গায় ড্রেসিং করে মলম লাগিয়ে নিজেই নিজের ব্যান্ডেজ করে নেয়। সময় পার হয়ে ঘন্টা পেরিয়ে এক সুন্দর সকালে সূচনা হয়। খানমহল জুড়ে হয় আনন্দের মেলা। আজ কাঙ্ক্ষিত দিন, ইভার বিয়ে। যদিও এটা ভেবে কষ্ট হচ্ছে বাড়ির শান্তশিষ্ট ভদ্র মেয়েটা অন্যের বাড়ি চলে যাবে। জামাইয়ের পারমিশন ছাড়া এবারই আগের মতো আর থাকতে পারবে না। সকাল সূচনা এবারই বইয়ে করতে পারবে না। আসলে মেয়েদের জীবনই এমন। এবার সেই সকাল থেকে চোখ মুখ কালো করে বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। আজ এত এত আপন মানুষ এত এত চেনা মুখ রেখে সব অচেনা ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। তখন তার একমাত্র ভরসা হয়ে উঠবে তার স্বামী। এই স্বামী নামক মানুষটার জন্যই রক্তের মানুষগুলোর থেকে আলাদা হয়ে ওই একটা শব্দ নামক ব্যক্তির জন্য আজ জীবনটা তার হাত ধরে চলতে হয়, সুখ দুঃখের সাথী হতে হয়। আসলে কি ইভার জীবনটা এমন হবে? ওর স্বামীকে ওকে ভীষণ ভালোবাসবে, সবার থেকে একটু কি স্পেশাল হবে, নাকি পৃথিবীর মানুষদের মতোই স্বামী স্ত্রী নাম মিলন এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? এবার নানান কিছু চিন্তা করার মধ্যে সকালের নাস্তা নিয়ে হাজির হয় দৃষ্টি। ফুপুতো বোন দৃষ্টির সাথে এবার খুবই ভালো সম্পর্ক। ছোট থেকে দুজনের ভেতর ভীষণ মিল। কারো সামান্য কথাটুকু কারো কাছে শেয়ার করতে না পারলে মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না। ঠিক ফারি আর জুথির মতো। দৃষ্টি আসতেই ইভা হেডবোর্ডের থেকে মাথায় সরিয়ে সোজা হয়ে বসে ওকে বসতে বললে দুজনে বেশ অনেকক্ষণ গল্প গুজব করল। সময়টা প্রায় 10:23। সবাই পার্লার যাওয়ার জন্য রেডি হয়ে এক জায়গায় হতেই জুথিকে কোথাও না পেয়ে ফারি, সুচি, তানিশা একসাথে গেল ওর খোঁজ করতে। তবে খোঁজে এসে যে এমন একটা ঘটনা ওদের শুনতে হবে ওরা কল্পনাও করেনি। আরিশের পুরো রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। তার একমাত্র কারণ আরিশ নিজেই। যখন ফারিরা আরিশের রুমে এসে জুথির এমন অবস্থা দেখে সবাই অবিশ্বাস্য কণ্ঠে একটু জোরে চেঁচিয়ে বলে ওঠে, আরে ওর মুখে মাস্ক কেন? কি হয়েছে ওর? ওদের এমন বাজখাই চেঁচানো কথায় আরিশ শুধু অপরাধী কণ্ঠে একটা কথাই বলেছিল, বেল দিয়ে মেরে জোর করে বাসগুলো অজ্ঞান করেছে। ব্যাস, আরিশের এতটুকু কথাই ওদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মনে হলো। সবাই নিশ্চুপ, শুধু সবার মাথায় একটা কথাই ঘুরছে, যে আরিশ এই একটা মেয়ের জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে পারে, সে নিজে এভাবে মেরে অজ্ঞান করে রাখলো। এটাও চোখে দেখতে হবে। পরক্ষণে আবার তারা ভাবলো আরিশ যে মানুষ, তার দ্বারা সবই সম্ভব। পুরো রুমের নীরবতা ভাঙন করে ফারি বলল, ভাই কি করেছিল ও, যার জন্য এভাবে আঘাত করলে? ও কেন চিলেকোঠার ঘরে রাদীপকে জড়িয়েছিল? ও জানে না ওই শুরুটা একটা পশম পর্যন্ত আমি ব্যতীত অন্য কেউ স্পর্শ করুক সেটা আমার পছন্দ না। মেঝের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর কণ্ঠে আরিশের এমন কথায় তৎক্ষণে সুচি মুখে রাগী ভাব ফুটিয়ে কি একটু জোরেই বলল, তুমি কি মানুষ ব্রো? মেয়েটা তোর জন্য এত কিছু করলো, সেখানে তুই? মানে এর বড় তোরা বলবি আর বড় সারপ্রাইজ ছিল? হ্যাঁ, তোর জন্যই ছিল। কদিন ধরেই তো দেখছিলাম তোর পিছে পিছে সারপ্রাইজ দিবে বলে খুরখুর করছিল।
কালকে মেহেদি আর্টিস্ট সবার হাতে মেহেদি দিয়ে দিলেও জ্যোতির হাতে দিতে পারিনি, কারণ সে তোর নাম নিজের হাতে যত্ন সহকারে লিখবে বলে নিজে দুহাত রাঙিয়েছিল। কাল সারা সন্ধ্যা বসে আমরা এত প্ল্যান করে মেহেদি অনুষ্ঠান রেখে তোর জন্য রুমটা সাজালাম যেন তোর পছন্দ হয়, তোদের এই মুহূর্তটা তোরা স্মৃতি হিসেবে রাখতে পারিস। সেখানে তুই কি করলি ব্রো? আরিশ এক দৃষ্টিতে নিচের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। সুচির এতগুলো কথায় মাথাটা তুলে যুথির বিছানায় পড়ে থাকা হাত দুটো উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে দেখল যুথির হাত দুটো মেহেদি রঙের চমৎকার ডিজাইন রঙিন হয়ে আছে। দু হাতের তালুর মাঝ বরাবর একে লেখা গোল আবৃত বৃত্তের মধ্যে হলুদ ফর্সা হাতে লেখাটা যেন ঝকঝক করে বোঝা যাচ্ছে। আরিশ এটা দেখে ওর চোখ দুটো বন্ধ করে নিল। সাথে সাথে গড়িয়ে পড়লো দুফোঁটা চোখের পানি। আরিশ কোনো রকম মাথা ঠান্ডা রেখে বলল, তোরা আমার রুম থেকে এক্ষণে যা। কিন্তু আমাদের কথা তো এখনো শেষ। তখন তোরা কোথায় ছিলে যখন আমি আমার মুখে ভুল বলছি ওর সাথে চিৎকার চেঁচামেচি করছিলাম, ওকে ব্যথা দিয়েছিলাম? শেষ কথাগুলো একটু চেঁচিয়ে বলতে ওরা দেখলো আরিশ অনবরত কান্না করছে। ওরা বুঝলো এই টাইপের মানুষগুলো এমনই হয়, দোষ করলে ভেতরে অনুতপ্ত ঠিকই হয়, তবে তা স্বীকার করতে রাজি নয়। এই যেমন আরিশ না বুঝে কারো কোনো কথা না শুনে আঘাত করল, এখন দোষগুলো ওদের মাথায় দেওয়ার জন্য ওরা কেন আসলো না বলে আক্ষেপ করলো। ওরা আরিশের রাগ দেখে তপ্ত শ্বাস ফেলে এ রুমে আর দাঁড়ানোর সাহস পেল না। নিজ দায়িত্বে যেমন এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ওরা নিচে এসে সাজার আর ইচ্ছে দেখালো না, সিম্পলভাবে জামা কাপড়গুলো পরে নিল। ওরা সাজতে যাবে না বলতেই ইভাকে দৃষ্টি মাইশা মনির সাথে পার্লারে পাঠিয়ে দিল। যদিও রোদকে ইভার সাথে পার্লারে যেতে বলেছিল মেহজাবিন খান, আজ রোদ আর রাদিফের বিয়েটাও ওনারা একসাথে দিয়ে রাখবেন বলে। তবে রোদ ওদের সাথে যায়নি। গিয়ে কি করবে, কার জন্য বউ সাজবে? রাদীপ সে তো যুথিকে ভালোবাসে। আর রোদের বিষয়, তাহলে ও ওর মা বাবার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্যই বিয়েতে হ্যাঁ বলে। আর তাছাড়া সে একটা মেয়ে, তার কতটুকুই বা ক্ষমতা যে সে বিয়ে করবে না বলে বেঁকে বসবে? যেখানে রাদীপ ছেলে হয়ে মা বাবার মুখের উপর কিছু বলতে পারল না, বিয়ে আটকাতে পারল না, সেখানে সে বিষয়টা হাস্যকর হয়ে যেত না? তবে সে জেনে শুনে এক বিষাক্ত জীবনে পা রাখতে যাচ্ছে। বিষয়টা তার মাথায় চওড়া হয়ে দাঁড়াচ্ছে বারংবার, কারণ সেও জানে ভালোবাসা না পাওয়ার বেদনা। তবে পার্থক্য হচ্ছে সে পেরেছে আরিশকে ভুলতে, কারণ সেটা তার মোহ ছিল, সুপ্ত একটা বাসনা ছিল মাত্র। কিন্তু রাদিফের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টা। আদৌ কি তাদের সংসার হবে, নাকি নামেই মাত্র তারা বিয়ে করেছে? তখন ফারিরা চলে যেতেই আরিশের ফোন আসতেই আরিশের দিকে খেয়াল দিল না। ও তখনও দু হাতে মাথা চেপে ধরে নিজেকে শান্ত করতে ব্যস্ত। তার বউ, তার কলিজা পাখি, তার জন্য শুধু এই বাক্যটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আরিশের ফোনে তখনও একইভাবে সমানতালে ফোন বেজে যাচ্ছিল। বারবার এভাবে ফোন আসাতে আরিশ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে কিছু শোনাতে যাবে তার আগেই ওপাশ থেকে বলে উঠল, এগে ওনাকে হসপিটাল থেকে রিলিজ গত রাতে ওনাকে আমরা ফ্লাইটে উঠিয়ে দিয়েছি, হয়তো এখন এয়ারপোর্ট পৌঁছে গেছে। আপনি যদি ওনাকে নিতে আসতেন। জি আসছে। বলে ফোনটা কেটে আরিশ উঠে দাঁড়িয়ে একবার যুথির দিকে তাকিয়ে সেভাবে চোখ দুটো মুছে হেঁটে বেরিয়ে গেল। সময়টা দুপুর 2টো। ছেলে বাড়ির লোকেরা আসতে এখনো দেরি হবে, এমনটা তারা জানিয়েছে কিছুক্ষণ আগে। ওনারা যে যার ব্যস্ততায় কাজ করায় হঠাৎ থমকে যায় আরিশের আগমনে। ওনাদের মনে হলো ওনারা জেগে জেগে স্বপ্ন দেখছেন, কারণ ওনাদের সামনে দাঁড়িয়ে আছে ওনাদের 4 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট ভাই ইউনুস খান, যাকে ওনারা নিখোঁজ হওয়ার পর তন্ন তন্ন করে পুরো শহর খুঁজেছেন, কিন্তু পাননি। আজ এত বছর পর ওনাকে এমনভাবে দেখে আবেগ আপ্লুত হয়ে 3 ভাই একসাথে ছুটে এসে ওনাদের বুকে জড়িয়ে নিলেন প্রিয় ছোট ভাইকে। অতঃপর ওনারা একসাথেই বলে উঠলেন, ভাই আমার, তুই বেঁচে আছিস, এত বছর কোথায় ছিলে? কোথায় না খুশিছি তোকে। বড় ভাইদের এমন আবেগ প্রফুল্লতা পাশাপাশি উত্তেজিত হতে দেখে ইউনুস খান আস্তে ধীরে বললেন, আয়না ঘরে ছিলাম। মানে? ইউনুস খানের কথায় সাফওয়ান খান বিস্ফোরিত কণ্ঠে বললেন, কি বলছিস ছোট ভাই? বড় ভাই, আমি দেশের মানুষের জন্য কাজ করতে গিয়েছিলাম, দেশের বিরুদ্ধে কিংবা দেশের মানুষের বিরুদ্ধে অবৈধ কাজ করতে নয়। আর সেজন্যই আমাকে সরকার আয়নাঘরে বন্দি করে রেখেছিল। জানো, এই আয়নাঘর সম্বন্ধে আমি জেনে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে সতর্ক করা হয়েছিল এই বিষয়ে যেন আমি কাউকে না জানাই, মুখ না খুলি। কিন্তু ভাই, আমি এটা মানতে পারছিলাম না। এর বিরুদ্ধে দাঁড়াতে
আমাকে 4 বছর আগে আয়নাঘরে বন্দি করা হয়, যেন আমি বাইরের আলোটুকু পর্যন্ত দেখতে না পারি। একসাথে কথাটুকু বলে উনি নিঃশ্বাস ছাড়লেন। কি বলছিস ভাই? সেখান থেকে বের হলে কিভাবে? সরকার পদত্যাগ হওয়ার কারণে সেখানকার খবর প্রায় ছড়িয়ে যায়। তখন আমার অবস্থা ছিল বেদারুণ, বাঁচার কোনো রাস্তা ছিল না। আমি ভেবেই নিয়েছিলাম হয়তো আমার এমন এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, আমি মরে যাব। কিন্তু না, আল্লাহ তোমার ছেলেকে ফেরেশতা স্বরূপ আমার সাথে যোগাযোগ পাইয়ে দেন। আর আমার খবর পাওয়ার সাথে সাথে আরিশ আমাকে ইমিডিয়েটলি সুইজারল্যান্ডে নিয়ে সুচিকিৎসা দেয়, যার দরুন আমি তোমাদের সামনে। ওনার কথা শেষ হতেই সাফওয়ান খান ছোট ছোট চোখ করে ছেলের পানি চাইলেন। আজ ওনার সত্যি মনে হচ্ছে আরিশ নামক ছেলেটা আজ ওনার গর্ব হচ্ছে। ছেলের প্রতিটা পদক্ষেপ ঠিক। এসব ভেবে উনি আরিশের কাছে এগিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে পিঠের উপর চাপড় মেরে বললেন, তুমি ছোট ভাইয়ের খবর পেয়েছো? ওর চিকিৎসা করার জন্য সুইজারল্যান্ড পাঠিয়েছো, আমাদের বললে না কেন? বলার প্রয়োজন বোধ করিনি। আরিশের এমন কাণ্ডে সাফওয়ান খান কিছু জিজ্ঞেস করার মতো বলার থাকলেও বললেন না। তার ভাইয়ের খবর কবে পেয়েছে, ভাইয়ের অবস্থা কি ছিল, এসব জিজ্ঞেস করার থাকলে উনি করলেন না। কারণ আরিশের থেকে যে ওনারা উত্তর পাবেন না এটা ওনারা সবাই জানেন। তাই কথা না বাড়িয়ে সবাই আরিশের কাছে এসে ওকে জড়িয়ে কৃতজ্ঞতা জানালো। পরিশেষে সবাই একটা কথা ধিক্কার দিয়ে জানালো, তুমি যে বংশের বড় ছেলে আজ তা আবার প্রমাণ করলে। ইউনুস খান ওনার উপস্থিতি ছিল সবার কাছে কাল্পনিক স্বপ্নের মতো। ইভা সে বাবার ফিরে আসার কথা শুনে বউ রুমে আর বসে থাকতে পারেনি। ছুটে এসে বাবার কাছে তাকে জড়িয়ে হাউমাউ করে কান্না করেছিল সেদিন। চোখ থেকে টপ টপ করে পানি বেরিয়েছিল মোমেনা খানের। বাবার উপস্থিতিতে ইভার ধুমধামভাবে বিয়েটা সম্পূর্ণ করে মেয়েকে বিদায় করেছিলেন। তার ইচ্ছে ছিল তার মেয়েদের বিয়ে দেখার। তাই তো একটু সুস্থ মনে হতেই আজ ইভার বিয়ে শুনে একদিন আগেই ফ্লাইটে উঠেছিলেন। ওনার সাথে দেখা হতেই ওনার উপস্থিতিতে খানবাড়ি যেন আনন্দের মেলা ক্ষণে ক্ষণে ভেসে উঠছিল। এবার পাশাপাশি 3 কবুল বলে আইনি পেপার সাইন করে সবার উপস্থিতিতে বিয়ে হয়েছে রাদিফ রোদের। এবার বিয়েতে অনেক মানুষ উপস্থিত থাকায় রাদিফের বিয়েটাও সবাই সেভাবেই দিল। এবারে ছেলের বিয়ে মেয়েটা সম্পূর্ণভাবে ঠিক করে রাদিফের জন্য ওর রুমে বাসর ঘর সাজানো হলো। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে যখন হয়েছে দুজনের সংসার করতে হবে, সেটা তারা যেভাবে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে সেভাবে ভালো। মোমবাতির স্নিগ্ধ আলোয় গোলাপ ফুল, রজনীগন্ধা ফুলের গন্ধে রাদিফের রোম জুড়ে মোমো করছে। তার ঠিক মাঝখানে রোদ খাপটি মেরে গুজো হয়ে ঘুমিয়ে আছে। চারদিকে মোমের আলোয় আলোকিত। মোমের হলুদ আলোয় রাদিফের সাজানো ফুলে রোম যেন ঝলঝল করছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক কেশবতী কেশ ছড়িয়ে সিল্কের গাঢ় লাল খয়েরি শাড়ি এলোমেলো হয়ে ছড়িয়ে, যার জন্য রোদের শাড়ি কিছুটা হাঁটু পর্যন্ত উঠে এসেছে। একদম ফর্সা সরল হলুদ আলোয় রোদকে যেন রাদিফের রুমে সাজিয়ে রাখা এক আকর্ষণীয় শোপিস লাগছে। এই অবস্থায় ওকে যদি একবার কেউ দেখতো তাহলে একটু হলেও তার ওকে ছুঁয়ে দিতে মন চাইতো। খানবাড়ির মেয়েদের যদি সৌন্দর্যতার অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে কোনো সংকোচ কিংবা প্রশ্ন ছাড়াই নিঃসন্দেহে রোদকে দেওয়া হতো। কিন্তু আফসোস, খানবাড়ির কোনো ছেলের চোখ এই ফুলের দিকে পড়েনি। যদি পড়তো তাহলে তারা ক্ষণে ক্ষণে রোদের সৌন্দর্যের প্রশংসা করত, বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইতো। তার লোভ লাবণ্য। বিপরীত দিকে যদি বাদরামি, চঞ্চলতা, ফাজলামি, বলদামি, ঘাড়তেরামি করার অ্যাওয়ার্ড দিত তাহলে নিঃসন্দেহে সেটা জুথি পেত। আর সেই বলদ মেয়েটার প্রেমে পড়েছিল 2 পুরুষ, যার জন্য একজন দহনে বলেও বাধা ডিঙিয়ে জয় করতে পারেনি। সে হচ্ছে নায়ক, যে ভালোবেসেছে, তার মন তাকেই চেয়েছে, সে না পাওয়ার পর্যায়ে গিয়েও তাকে ছিনিয়ে নিয়েছে। সে হচ্ছে ভিলেন। হেরে যাওয়া, না পাওয়া শব্দ দুটো খুবই সহজ মনে হয়, কিন্তু এর ভয়াবহতা মারাত্মক। যে এর কবলে একবার পড়েছে তার কদমে কদমে এর মর্মার্থ বুঝিয়েছে। প্রেমের দহন খুবই ভয়ানক জিনিস। তা না পাওয়ার যন্ত্রণা হৃদয়ে জ্বালিয়ে ছাই করে দেয়, হৃদয়টা কুড়ি কুড়ি খায়। আর ঠিক সেই মুহূর্ত যদি তাকে বিপরীত একজনের সাথে বেঁধে দেওয়া হয় তখন মনে হয় সেই মানুষটাকে কষ্ট দিয়ে তিলে তিলে ধ্বংস করি। কেন সে জেনে শুনে আমার জীবনে এলো? রাদীপ যে কোনোদিন স্মোকিং করেনি, সে আজ খানমহলের পেছনের বাগানটায় বসে সিগারেট খাচ্ছে। তার মন আজ কিছুতেই রোমের দিকে যেতে চাচ্ছে না। তার মন বারবার চিৎকার করে বলতে চাইছে, হে নিষ্ঠুর পৃথিবী, কেন আমি তাকে পেলাম না? কি অন্যায় করেছিলাম আমি, যার জন্য এমন নিষ্ঠুর যন্ত্রণা দিলে আমায়? এইসব ভেবে রাদীপ একদিকে সমান্তরে স্মোকিং করছে তো চোখ থেকে টপ টপ করে পানি ফেলছে,
আর তার পাশেই রাধিফের ফোনটাতে তখন থেকে বেজে চলছে ইয়ে জেস হেতো কেয়া গানটা সম্পূর্ণ শেষ হয়ে একা একাই আরেকটা গান বাজতে শুরু করলো। আর আদিকে হতি হিয়ে গানগুলো চলা মুহূর্তেই রাদীপের একাধারে এসব চিন্তায় মগ্ন থাকায় লিমা খান ওকে খানমহলে না পেয়ে বাগানের পেছনে বসার জায়গায় এসে দেখে তার ধারণাই ঠিক, তার ছেলে এখানেই একা একা বসে আছে। এটা দেখে লিমা খান রাদীপের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, রাদীপ হঠাৎ মায়ের কণ্ঠ পেয়ে হাতের সিগারেটটা নিচে ফেলে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার ভান করে মায়ের দিকে ঘুরে বলল, আরে আম্মু তুমি? হ্যাঁ আমি। রাত কয়টা বাজে দেখেছো তুমি? 9টা পেরিয়ে 10টার ঘরে যাবে। তো তুমি এখনো এখানে বসে আছো কেন? দেখো রাদীপ, পাঁচ যেটা ফেলে এসেছো সেটাকে উড়িয়ে দাও, প্রেজেন্ট যেটা চলছে সেদিকে ফোকাস করো। মনে রেখো রোদ তোমার বিয়ে করা স্ত্রী, ওর প্রাপ্ত মর্যাদার স্বামীর অধিকার ভালোবাসা কোনো কিছু থেকে তুমি ওকে বঞ্চিত করবে না, ওকে সম্পূর্ণটা পাই পাই করে দিবে। ওর যেন কোনোদিন মনে না হয় ওর স্বামীর দিক থেকে ও অবহেলিত হয়েছে। আর যে কথাটা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমার বছরের মাথায় নাতি নাতনি চাই। আশা করি তোমাকে ফের এ সম্পর্কে আর বোঝাতে হবে না। বলে উনি চলে যেতে নিলে রাদীপ ভাঙা কণ্ঠে বলে উঠল, আম্মু ভালোবাসাটা তো অমর, যার কোনো মৃত্যু হয় না, মনের এক কোণে থেকেই যায়। তাহলে আমি কিভাবে? ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে লিমা খান ওকে থামিয়ে দিয়ে বললেন, ভুলে যাও, আজ আমি লিমা খান তোমার মা হয়ে বলছি। একদিন আসবে যেদিন তোমার মনে হবে তুমি ঠকনি, বরং তুমি নিজের জীবনে জিতেছো, এক নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছো। তখন তোমার মনে হবে সেদিন তুমি যাও কষ্ট পেয়েছিলে সেই কষ্ট পাওয়ার তোমার কোনো প্রয়োজন ছিল না। তখন তোমার আপনা আপনি মনে হবে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি যা নিয়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন। তুমিও বউ সন্তান নিয়ে খুশি থাকবে। তখন তোমার কাছে যদি জ্যোতিকে ফিরিয়ে দেওয়াও হয় তখন তুমি অনায়াসে বলবে, এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই, আমি রোদকে পেয়ে ভালো আছি। লিমা খান কথাগুলো বলে আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে চলে গেলেন। রাদীপ লিমা খানের পদাচরণের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, যদি শেষ জীবনে অপশন হিসেবে জুথি আসে তাহলে আমি ওকেই বেছে নেব। বলে মায়ের কথা রাখতে নিজের রুমে চলে গেল। হইচই পরিবেশ, সবার মুখে আনন্দের হাসি। রনির বাড়ির গুরুজনরা সেই বউ নিয়ে আসার পরপরই কালকে বৌভাতের আনুষ্ঠানিক আলোচনায় ব্যস্ত। কেমনে কি করলে ভালো হবে, সবার দাওয়াত ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, রান্নার লোকেরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, এসব নিয়ে টুকটাক কথা ওনারা এসব কথাবার্তা ব্যস্ত থাকলেও ছোটরা গানের তালে তাল মিলিয়ে নাচ করছে। তো কেউ কেউ খাবার তুলে খাচ্ছে, আবার ইভার সমবয়সী কিংবা তার চেয়ে একটু ছোট বয়সের মেয়েরা মানে ইভারই ননদরা সবাই ইভাকে ঘিরে ওর রুমে বসা। তাদের দাবি এখন তারা বাসর ঘরে বসবে টাকার জন্য। যতক্ষণ না রনি তাদের বাসর মানে দিচ্ছে তারা এই ঘর থেকে যাবে না। ইভা চুপচাপ গোল হয়ে বসে সবার কাণ্ড দেখছে আর ঝিমোচ্ছে। তার ছোট 19 বছরের শরীরটায় আর ক্লান্তি নিতে পারছে না। কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? সেই সন্ধ্যা 7টা থেকে এখন রাত 11টা। এই টাইমের মধ্যে বউ দেখতে মানুষ আসা যাওয়া তো লেগেই আছে। এদিকে ইভা মিষ্টি আর শরবত খেতে খেতে বিরক্ত, তার প্রায় এখন বমি আসার পালা। তবুও মনে হচ্ছে আজ এদের থেকে মিষ্টি শরবত খাওয়া থেকে ইভার কোনো রকম বিরতি নেই। ওর ক্ষণে ক্ষণে ঝিমোতে থাকার মধ্যে রনি বেচারা অনেক কষ্টের রুম অবধি এসে পৌঁছেছে। বেচারা রনি সে কখন থেকে বউয়ের কাছে আসবে বলে ট্রাই করলো, কিন্তু কই আর আসতে পারলো। তিনটে ধাপ পেরোতে হলো তাকে। প্রথম বন্ধুমহল, তার মধ্যে ঠাট্টার ছড়াছড়ি। রনি সে আজ বিড়ালটা ঠিকমতো মারতে পারবে তো, নাকি তারাও এসে তাকে সাহায্য করবে বিড়াল মারতে? কেউ কেউ তো ঠোঁট কামড়ে হেসে এটাও বলছে, ভাই এত তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা না থাকলেও ফ্লেভার নিয়ে ঢুকিস। ওদের এসব গম্ভীরত্ব কথাবার্তা রনি কোনোরূপে এড়িয়ে চলে আসতেই ওখানে থাকা সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বেচারা রনি এক ধাপ কোনোরকম পার করে ভেতরে আসতেই মুখোমুখি হলো পরিবারের কাছে। ওকে দেখা মাত্র বড়রা ওকে ডেকে আনুষ্ঠানিক কথাবার্তা বলল কিছুক্ষণ। রনি না চাইতো বেশ সময় ওনাদের সাথে কথা শেষ করে রুমের দিকে অগ্রসর হতেই রুমের বাহিরে তার ভাইদের সাক্ষাৎ পেল। ওদের এভাবে ওর রুমের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুসকে মনে মনে আওড়ালো,
ওরা তো বাহিরে বোম আতশবাজি ফুটাচ্ছিল, তাহলে এখানে এলো কেন? ওর এসব ভাবার মধ্যে রকি সীমান্ত একসাথে বলে উঠল, বাসর রাতে বাসর করতে চাও? তাহলে আমাদের পারিশ্রমিক দাও, কারণ পুরো বাড়ি ডেকোরেটরের লোক বিয়ে করানো হলেও বাসর ঘর কিন্তু আমরা সাজিয়েছি। ওরা এই কথা বলতেই রনি বিরক্ত নিঃশ্বাস ত্যাগ করে বলল, তোদের লজ্জা নাই? বড় ভাইয়ের কাছে এসবের জন্য টাকা চাইতে এসেছিস? রনির কথায় রকিদের সাফ সাফ উত্তর, বাসর করতে তোমার লজ্জা হবে না? আমাদের টাকা চাইতে দিতে তোমার লজ্জা? রনি আর কথা বাড়ালো না, সোজা ওদের ডিমান্ড জানতে চেয়ে বলল, কত? রনি কত বলতে রকি ওর পাশে তাকিয়ে চারজন দেখে বলল, বেশি না, 20,000। ওরা কথাটা বলতেই রনি টাকা গুনে ওদের হাতে দিতেই ওরা হেসে উঠে বলল, 20,000 দিয়ে দিবে জানলে কিছু বাড়িয়ে বলে আফসোস করে একে অপরের দিকে তাকিয়ে রনিকে রুমের ভেতর ঢুকতে দিয়ে ওরা চলে যায়। বেচারা রনি। ওরা চলে যেতে ঝামেলা মুক্ত নিঃশ্বাস ফেলে। রুমের ভেতরে আসতে বোনদের রাজ্য দেখে মনে মনে চরম বিরক্তি প্রকাশ করলো। তিনটা ধাপ বেরোলো, তবুও বউয়ের নাগাল পেল না। রনি তার বোনদের হাব ভাব দেখে বুঝতে পারল এরাও বাসর মানের জন্য এসেছে, তাই আর না পেঁচিয়ে ডাইরেক্ট বলল, তোদের কত চাই? রুমে এসে রনি এ কথা বলাতে ওরা নড়ে চড়ে বসে বলল। ওরা কথাটা বলতেই রনি পরিশিষ্ট থাকা 12,000 ওদের হাতে ধরিয়ে দিতেই ওরা টাকার দিকে তাকিয়ে বোকা বনে গেল। ওদের চাওয়া মোতাবেক বাড়তি দেয়া তো ফিসফিস করে একে অপরকে বলল, ওই যে কথায় আছে না, যত পায় তত চায়, ওরাও ঠিক তেমন। ওরা এসব ভেবে আর কোনো রূপ কথা না বাড়িয়ে রুম ত্যাগ করতেই রনি ঠাস করে দরজাটা লাগিয়ে হাফ ছেড়ে বেঁচে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। অতঃপর সবকিছু মাথা থেকে বের করে ঘুরে ইভার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানার কাছে এগিয়ে এসে আসতেই ইভার কাছে এসে মুগ্ধ দৃষ্টিতে ইভার দিকে তাকাতেই রনির এমন তাকানোতে ইভার সাথে সাথে লজ্জায় মুখখানা ছোট করে নিচের দিকে তাকিয়ে রনি আর একটু ঝুঁকে ইভাকে দেখতেই ইভা লজ্জায় রনির গালটা ও ডান হাত দ্বারা সরিয়ে দিল। ওভাবে নিচের দিকে তাকানো অবস্থাতেই ইভাকে এমন লজ্জা পেতে দেখে রনি ওকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য ওর কানের কাছে এগিয়ে ইভার কানে কান ঘষে ফিসফিসিয়ে বলল, ও বিবি জান, আপনি তো পুরো টমেটো। আপনাদের এভাবে বিভোর করবেন জানলে হিস আরো আগেই আপনার খোঁজ লাগিয়ে দিতাম। এভাবে কেন নেশা ধরালেন এই রাতে? আমি যদি আদর করতে শুরু করি, কন্ট্রোল করতে পারবেন তো আমাকে? পারবেন তো আমাকে নিজের সাথে সহ্য করতে? রনির এমন কথায় ইভার নাক দিয়ে শ্বাস করতে না পেরে মুখ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে কোনো রকম তুতলিয়ে বলল, দেখুন, আপনার এক ভাবি কিছু জিনিস দিয়ে সেটা দিয়ে বাসর রাতের নিয়ম মানতে বলেছে। আপনি যদি সেগুলো ইভার আর বলা হলো না, তার আগেই রনি ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ওর মাথায় চুমু খেয়ে বলল, আমার রুমে জ্যোৎস্নার আলো দেওয়ার জন্য এই চাঁদ যদি সর্বক্ষণ আমার রুমে জুড়ে বিচরণ করে, তাহলে আমি অনায়াসে সকল নিয়ম মানতে রাজি। এবার বলে ফেলুন তো বিবেচন, আপনাকে একটু ভালোবাসতে হলে কি কি নিয়ম পালন করতে হবে? শেষ কথাগুলো ওর মুখের দিকে ঝুঁকে রনির পরপর এমন কথায় ইভা মুখ লুকাতে রনির বুকের মাঝে একটু চেপে যেতেই রনি ওকে নিজের সাথে আরেকটু চেপে ধরতেই ইভা বলল, দুজন নাকি দুজনের মুখের পান খেতে হবে, আয়নায় নাকি মুখ দেখতে হবে, সব শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ওরা একে একে দুজন সব নিয়ম শেষ করে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে রনি ইভাকে নিয়ে বিছানায় বসাতে ওর পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে সেটা খুলে ছোট্ট হীরের চিকচিক করা পেন্ডেন্ট সহ স্বর্ণের চেন পরিয়ে দিল। অতঃপর ধীরে ধীরে দুজন হারালো এক গভীর ভালোবাসায়, যে ভালোবাসা অতুলনীয়, যা দুটো দেহের মনের শেষ হবার নয়, যা একবার পাইলে বারবার চাইতে মন চায়। কারণ এই মিলন আল্লাহ তাআলা স্বয়ং নিজে পছন্দ করেন। আজ আল্লাহকে সাক্ষী রেখে দুটি দেহ পরিপূর্ণভাবে এক হলো। তখন রাদীপ মায়ের কথায় রুমে আসতেই দেখে রোদ এলোমেলো অবস্থায় শুয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। যদিও রাদীপ রুমে আসায় ঠাস করে রুমের দরজাটা লাগাতেই দরজা লাগানোর শব্দ পেয়ে রোদের ঘুম ভেঙে যায়। ততক্ষণে রোদ ধরফরিয়ে উঠে দরজার দিকে তাকাতেই রাদীপের চেহারা কেমন দাঁতের দাঁত চেপে গম্ভীর করানো দেখে। আস্তে করে রাদীপের থেকে চোখ সরিয়ে শাড়িটা ঠিক করে বিছানা থেকে নামতে নামতে বলল, আসলে আপনি আসছিলেন না তো, তাই বসে থাকতে থাকতে চোখটা লেগে গিয়েছিল। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার বউ বলে সমস্যা হবে না। আপনি চাইলে এক্ষুনি আমি আমার রুমে যেতে পারি।
রোদ কথাগুলো বলতেই রাদিফের কোনো রকম সারা শব্দ না পেয়ে রুমের দরজা পর্যন্ত আসতেই রাদিফ ওর দুবাহু শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে চোখ গরম করে হালকা চেঁচিয়ে বলল, বিয়ের পিড়িতে বসে বিয়ে করে সবগুলো নাটক করো আমার সাথে? তোদের নাটকের পাত্র আমি? হ্যাঁ। রাদিফের এমন আচরণে রোদ মাথাটা নিচের দিক করে আস্তে করে বলল, ব্যথা লাগছে তো আমার, কেন এভাবে চেপে রেখেছেন? রাদিফ রোদের তোতলানো কথায় তেতে উঠে বলল, লাগলে লাগুক তোর ব্যথা। আমাকে বিয়ে করার আগে মনে ছিল না? এখন আমার রুম থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে আমার মায়ের থেকে ক্রেডিট নিবি, তাই না? সেটা আমি মানবো না, এটা তোর মনে হয়? বিয়ে যখন করেছিস তখন আমার সাথে এই রুমেই থাকতে হবে তোকে, আর তুই থাকতে বাধ্য। আর যদি অবাধ্য হওয়ার চেষ্টা করিস তো এক থাপ্পড় মেরে অজ্ঞান করে রেখে দেব। মনে রাখিস, আমি কিন্তু ভালো মানুষ না। বলে ওকে দেয়ালের থেকে ঘুরিয়ে জোরে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে রোদ ব্যথায় মৃদু আওয়াজ করে বলল, আহ। শান্তশিষ্ট রাদীপের এমন বাজে আচরণ দেখে রোদ ফুপিয়ে কেঁদে উঠতেই রাদীপ হাত দুটো মুঠে বন্ধ করে বলল, আমার সামনে একদম ন্যাকামি কান্না করবি না। স্বামী বলে যে তোকে আদর দিব, যত্ন করে খাওয়াবো, তোর সকল ইচ্ছাকে সম্মান করে মেনে নেব, বছর শেষে বাচ্চা দিব, এমন ভালো মানুষ কিন্তু আমি নই। বিয়ে করেছিস না আমাকে? স্বামীর ভালোবাসা ছাড়াই আজীবন থাকতে হবে তোকে। আর তুই থাকতে না চাইলেও তোকে আমি বন্দি করে রাখবো। তখন স্বামীর ভালোবাসা না পাওয়ার কতটা কষ্ট যন্ত্রণা বুঝতে পারবি। উক্ত কথাগুলো বলে গায়ের কোটটা টেনে খুলে রোদের গায়ে ফিক্কা মেরে হন হন করে রোমের বারান্দায় চলে যায়। রাদীপ ইচ্ছে করে তার রোমের মধ্যে থাকেনি, কারণ কাউকে এতে করে যেও না পাওয়ার বেদনা। সে জায়গায় অন্য কেউ দৃশ্যটা কল্পনা করতেও রাদীপের শরীর জ্বলছে। মন তো যাচ্ছে রোদ নামের মেয়েটাকে তুলে আছাড় মারতে। আদৌ কি একদিনের জন্য রোদকে মানাতে পারবে জুথির জায়গায়, নাকি অন্য কারো জায়গা রোদ দখল করেছে বলে রোজ ব্যথায় অত্যাচারে ব্যথিত হবে? হ্যাঁ হ্যাঁ, উঠে বসতে ওকে আমি। এসব ভেবে রাদীপ নিজ হাত দুটো আবারও মুঠি বদ্ধ করে নিয়ে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রমি এসে রোদকে না দেখে শুয়ে পড়ল। রোদ রাদীপের এমন ভিন্ন রূপ দেখে ভয়ে আসতে রাদীপের শরীর থেকে অনেকটা দূরত্ব রেখে শুয়ে পড়ল। বলা তো আর যায় না, শরীর লেগেছে বলে দুটো চর না মেরে দেয়। এসব ভেবে দুজনেই একটা সময় ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সময় তো কাটছে সময়ের মতো। এই তো মিনিটের পর মিনিট কেটে ঘন্টা পার হয়ে 24 ঘন্টা পেরিয়ে যেতেই জ্যোতির জ্ঞান তখনও না ফেরাতে আরিশ ওকে নিথর দেহে পড়ে থাকতে দেখে শূন্য চোখে তাকিয়েছিল। তার বউটার কখন জ্ঞান ফিরবে, কখন তাকে একটু আদর দেবে, কোথায় কোথায় ব্যথা দিয়েছে নিজ হাতে ছুঁয়ে ব্যথা কমিয়ে দেবে, এই আশায় আরিশের পরপর এসব ভাবার মধ্যে কেটে গেছে আরও 2 ঘন্টা। তখন যুধি একইভাবে শুয়ে আছে দেখে আরিশ আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হাত দুটি মুষ্টি বদ্ধ করে নিথর হয়ে পড়ে থাকা যুধির দুবাহুতেই হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বউ এখন তো ওঠ, আর কথা এইভাবে যন্ত্রণা দিবি? আমার বুকে ব্যথা করছে তো, ওঠ না বউ। এই বউ, বউ রে, চোখটা খুন না আমার কলেজে। আরিশের এলোপাতালি অনেক কথায় যুথির কোনো রেসপন্স না পেয়ে আরিশ ওর থেকে সরিয়ে হাতের কাছে রাখা কাচের জগটা উঠিয়ে মেঝেতে আছাড় মেরে মাথার চুল 2 হাতে দুপাশ থেকে খামচে ধরে চেঁচিয়ে বলল, হাফ ফুটের বাচ্চা, আমার অবাধ্য হোস? তখন থেকে চোখ খুলতে বলছে, চোখ খুলছিস না? সামান্য ইন্টিমেট হয়েছে বলে এইভাবে বিছানায় পড়ে থাকবে? আচ্ছা, আরিশ খানের বউ এতটা দুর্বল হবে জানলে আগে কলিকাতার হারবাল খাইয়ে নিতাম, তাতে যদি এভাবে মরার মতো করে পড়ে না থাকতে। বলে জ্যোতিকে জাগাবে বলে ওর কাছে তেড়ে এসে ওকে টেনে তুলতে নিলে কিছু একটা মনে করে ওকে ছেড়ে বাঁকা হেসে হাত দুটো পুনরায় মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে ছুটল ডক্টর আহিলের উদ্দেশ্যে। গন্তব্য তার বউ কেন 24 ঘন্টা পরও চোখ খুলল না। কোন বালের ডক্টরই করে গেল ডক্টর আহিল। আজ এর শেষ দেখে ছাড়বে ও। থমথমে পরিস্থিতি, কারো মুখে কোনো কথা নেই, আছে শুধু সবার মুখে আতঙ্কের ছাপ। কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত ডারপিরিং ইকো হসপিটাল স্বাভাবিক অবস্থায় মানুষ চলাফেরা করছিল, কিন্তু এই মুহূর্তে হসপিটালের মানুষ মনে হয় দোতলা ডক্টর আহিলের রুমের চারপাশ জুড়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। কারণ আরিশ তখন বাসা থেকে এমনভাবে বেরিয়ে আসছিল খানমহলের মানুষ আরিশের মূর্তি বা বুঝতে না পারলেও আয়ান ঠিকই ধরতে পেরেছিল আরিশ নিশ্চিত কাউকে না কাউকে মারতে যাচ্ছে। তাই আরিশের পেছনে এসে ওকে থামাতে না পেরে বাইক নিয়ে ওর পিছু যায়। তবে আরিশ এতটাই ফুল স্পিডে বাইক রাইড করে আসছিল যার দরুন আয়ান অনেকটা পিছিয়ে যায়।
আরিশ হসপিটালের সামনে বাইক পার্ক করে কারো দিকে না তাকিয়ে সোজা ডক্টর আহিলের কেবিনে এসে ওনাকে কিছু বুঝতে না দিয়ে ওনার কলার চেপে চেঁচিয়ে বলল, আমার বালের ডাক্তার, তুই বালের ডক্টর করে আসছ যে 24 ঘন্টা পরে আমার বউ চোখ খুলছে না। আজ আমি তোর বালের ডক্টর বের করছে, তোকে আজ বউর মতো অবস্থা করব। কারণ জানিস তো, আরিশ খানের বউ নেই তো কেউ নেই। আরিশ কথাটা শেষ করতে না করতে ডক্টর আহিলের নাকে মুখে একের পর এক পাঞ্চ মারতেই আহিলের নাক ফেটে ঝরঝর করে রক্তের সাথে ঠোঁট ফেটে রক্ত ঝরতে শুরু করলো। একসময় আহিল মার খেতে খেতে হাঁ করে মুখ দিয়ে শ্বাস নিতেই আয়ান দৌড়ে এসে আরিশকে টেনে ওনার থেকে সরিয়ে চোখ গরম করে ওখানে থাকা সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আপনারা এখানে তামাশা দেখছেন? দেখছেন একটা মানুষ রক্তাক্ত হচ্ছে, না থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আয়ানের এমন কথায় একজন হালকা সাহস করে বলেই ফেলল, আপনার ভাই যে উন্মাদ, ওনাকে থামাতে গিয়ে কিনা আমাদের জীবনটা খেয়াতে হয়। ওনাদের এমন কথায় আয়ান নিঃশ্বাস ত্যাগ করে, কারণ ওরা মিথ্যে বলেনি। ওরা কেউ ওকে থামাতে এলে সে সময় ওনাদেরও ডক্টর আহিলের মতো অবস্থা হতো। তাই আবারও নিঃশ্বাস ফেলে ঘুরে আরিশের দিকে ঘুরে ওকে থামানোর জন্য কিছু বলতে যাবে, তার আগে আরিশ আশেপাশে তাকিয়ে আহিলের বসার টেবিলের ওপর পানি ভর্তি চার্চের একটা বোতল থেকে সেটা হাতে নিয়ে তেড়ে এসে আহিলের মাথায় বাড়ি মারতেই উনি সাথে সাথে চিৎকার করে ওঠেন। ওনার মাথায় এক সাইড ফেটে দিয়ে মুষলধারা রক্তের ঝর্ণা বইতে লাগলো। ডক্টর আহিল আর সজ্ঞানে থাকতে পারল না, ঝিমিয়ে আস্তে করে মেঝেতে লুটিয়ে পড়তেই আয়ান কোনোরকম আরিশকে টেনে ওনার থেকে এক পাশে আনতে আরিশ আহিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভাই আমার, শান্ত হও। কি হয়েছে তোমার? এভাবে ওনাকে শুধু শুধু মারছো কেন তুমি? এটা আমার বউয়ের মতো অজ্ঞান হয়ে গেল। এটাকে মারার আগে হার্বাল খাওয়ানো উচিত ছিল। মারবো না? এই বালের ডক্টর বলে 24 ঘন্টা নাকি আমার বউয়ের জ্ঞান ফিরবে। সেখানে এখন 26 ঘন্টা পার হয়ে 27 ঘন্টা শেষ হতে চলেছে, আমার বউ এখনো চোখ খুলছে না। তাহলে বল, এই ডক্টর বালের ডাক্তারি করলো? সেখানে একে আমি ছেড়ে দেবো? ওকে তো আমি আজ জানি শেষ করবো, যাতে বালের ডক্টর কারোর সাথে যেন আর এই বালের ডাক্তারি করতে না পারে। আয়ান আরিশের এমন কথায় ওকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল। খানমহলে সবাই বসে সন্ধ্যায় টুকটাক কথাবার্তা বলছিলেন। তখন আরিশ বেরিয়ে যেতে ওনারা তেমন দেখেও বিষয়টা দেখেননি। তারপর মুহূর্তে হসপিটাল থেকে কল পেয়ে ওনারা তোড়জোড় করে 4 ভাই একসাথে ছুটে হসপিটালে আসেন। তাড়াহুড়ো 4 ভাই হসপিটাল এসে এমন ঘটনা দৃশ্য দেখে ওনারা বাকরুদ্ধ হয়ে শুধু ড্যাব করে আরিশের দিকে তাকিয়েছিল। এ ছেলেকে ওনারা দুপুরেই খান বংশের বড় ছেলে হিসেবে উপাধি দিল। তার প্রতি কৃতজ্ঞ ছিল তার প্রতিটা কাজে, কিন্তু রাত পোহাতে না পোহাতেই তার বেপরোয়া স্বভাব আবারও জাগ্রত হবে কে জানতো। তাহলে হয়তো দুপুরে তাদের দেয়া বংশের একমাত্র বুদ্ধিমত্তা হিসেবে উপাধি দিত না। তবে এই মুহূর্তে ওনারা আরিশকে কিছু বলতেও পারছেন না। ওনারা কী বা আর বলবে? আরিশ নিষ্কুকর্ম করে বউকে অজ্ঞান করে রেখে এখন এসে ডক্টরের মাথা ফাটালো। এই নিয়ে যদি ওনারা কিছু বলতে যায় তাহলে ওনাদের ছেলে ডাইরেক্ট উত্তর আসবে, তোমাদের ছোট ভাইকে সুস্থ অবস্থায় ফিরে এনেছে। তখন তো ঠিকই বলেছিলেন আমি যা করি ঠিক করি। তাহলে এখন আমার বউকে ডাক্তার ফিরে আনতে পারলো না, তাই শাস্তি দিয়েছে। এখন আমার স্বভাব বেপরোয়া। ওনারা এসব চিন্তা করে সেদিন শুধু চুপ ছিলেন। আর নয়তো দিনটা যদি ভাইকে ফিরিয়ে আনার আগে হতো তাহলে নির্ঘাত আর সাফওয়ান খান দুটো চর আরিশের গালে লাগিয়ে দিত। তবে কি আর করার, ছেলের উন্মাদনা বেপরোয়া স্বভাব নীরবে সহ্য করে ওকে আয়নের সাথে বাড়ি ফেরত পাঠিয়ে ডক্টর আহিলের যাবতীয় খরচ চিকিৎসা ওনারা করিয়ে তারপর বাড়ি ফেরেন। আরিশ সেদিন বাড়ি ফিরে নিজ রুমে থেকে নিচে পর্যন্ত নামেনি। সর্বক্ষণ শূন্যে তাকিয়ে ছিল নিজ প্রিয়শীল ফ্যাকাশে মুখের দিকে। এভাবে কেটে গেছে পরপর 2 দিন। যদি তখনও জ্ঞান না আসাতে আরিশ বিষণ্ণ মনে উঠে রুমের বারান্দায় চলে যায় স্বচ্ছ নীল আকাশকে দেখার জন্য। আরিশ বারান্দায় গেছে বেশ সময় পার হতেও রুমে আসেনি। সে শুধু এক দৃষ্টিতে বারান্দার দোলনাটার উপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। এভাবে সময় পার হয়ে 1 ঘন্টার মতো কেটে যেতেই উঠে দাঁড়ায় রুমের ভেতর আসার জন্য। তার পরের ঘটনা তো আপনারা জানেনই, তাই বর্তমানে ফিরছি। ব্যাগ ফাড়ি জ্যোতিকে এই 3 দিনের কথা একে একে ছোট ছোট করে টুকটাক ভাবে বলল। আরিশকে চিলেকোঠার ঘরে পাঠানোর পরে ওরা ইভার বিয়ের দিন দুপুরে এই খবর পেয়েছিল। ইভা আপুর বিয়েতে ওরাও তেমন সাজেনি, আপুর সাথে পর্যন্ত যায়নি। মনি আর মাইশাকে পাঠিয়েছিল। রাদীপ ভাইয়ের সাথে রোদ আপুর বিয়ে হয়েছে ইভা আপুর বিয়ের দিনই। আর সেদিনই আরিশ ভাই জ্যোতির আব্বুকে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিল। আর সবশেষে ডক্টর বলে গিয়েছিল, তোর নাকি 24 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সেই জায়গায় তোর 3 দিন জ্ঞান আসে নাই। আরিশ ভাই ডাক্তারের মাথা ফাটিয়েছিল।
অতঃপর তোর জ্ঞান আসলো। ফারির মোটামুটি সব খুলে বলায় যুথির মাথায় শুধু একটা কথাই আটকালো, ওর বাবা ফিরে এসেছে, ওর বাবা মরে যায়নি। তাই চোখ দুটো বারবার পলক ফেলতে ফেলতে ফারিকে ওর ডান হাত দ্বারা কোনোরকম সামনে থেকে সরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার আব্বু উনি বেঁচে আছেন? বলে চোখ থেকে পানি ফেলতে ফেলতে দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে মায়ের রুমে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখে এক পাশ ফিরে ওর বাবা ঘুমানো অবস্থায় আছে। এটা দেখে কোনো রকম বলল, আব্বু। ইউনুস খান দরজা খোলার শব্দ পেয়ে ওনার ঘুম হালকা হয়ে যায়। তার উপর কাঁপা কণ্ঠে আব্বু ডাকটা শুনে দ্রুত বিছানা থেকে উঠে বসে। দরজার দিকে তাকাতেই দেখে তার অতি আদরের কলিজা পাখিটা দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে উনি হাতের ইশারায় ওকে কাছে ডাকতেই যুথি একটা দৌড়ে নিচে আসার জন্য বেশ হাঁপিয়ে গেছে। এমনিতে তার শরীর দুর্বল, হাতের বাহুতে ব্যথা, তবুও সেদিকে তোয়াক্কা না করে বাবার ডাকে ছুটে কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বু, তুমি আমাদের রেখে কোথায় ছিলে? জানো কত কষ্ট হতো তোমার জন্য, আমার কত মিস করতাম আব্বু ডাকটা। কেন এলে না এতদিন? খুব কান্না পাচ্ছে আমার। ইউনুস খান মেয়ের ফোপানো কথায় ওর মাথায় চুমু খেয়ে বললেন, কাঁদো না আমার মা, এই তো বাবা চলে এসেছে তো সোনা। এভাবে কাঁদলে বাবার কষ্ট হয় তো, এটা কি আমার মা বোঝে না? আমি এখন অনেক কান্না করব তোমার বুকে মাথা রেখে, আর তুমি সেই আগের মতো বলবে। কাঁদলে কিন্তু চকলেট দেবো না, আর সে কাছে দিয়ে আসবো, ঠিক আছে? ওর এমন কথায় ইউনুস খান মাথা দুপাশে দুলিয়ে মুচকি হাসতেন। তার মেয়েটা এখনও সেই একই রকম রয়ে গেছে, শুধু বদলেছে সময়। এসব ভেবে আবারও ওর মাথায় চুমু খেয়ে বললেন, আমার আম্মুটা আর কাঁদে না, না হলে কিন্তু বাবা আবার চলে যাবে না। উনি একথা বলতে জুথি ফোপাতে ফোপাতে কোনোরকম কান্নাটা থামাতেই ওনার বুক থেকে মুখ উঠিয়ে বলল, এই দেখো আর কাঁদছি না, তবু তুমি আমাদের রেখে যেও না। মেয়ের এমন কথায় মুচকি হেসে ওর দুগালে চুমু দিয়ে বললেন, না না, আমি ওই পাখিদের রেখে আমি আর কই যাব? সব সময় আমার পাখিদের নিয়েই থাকবো। সত্যি তো? একদম পাক্কা সত্যি। যুথি বাবার বুকে বেশ কিছুক্ষণ মাথা রেখে কান্না করার ক্লান্তিটা দূর করে আস্তে করে উঠে বসতেই ইউনুস খান বললেন, তুমি দুপুরে খেয়েছো মা? যুথি ওনার কথায় মাথা দুপাশে ঘোরালো, যার মানে না, আমি এখনো ভাত খাইনি। যুথির না শব্দে মাথা নাড়ানো দেখে উনি হালকা চাপা স্বরে বললেন, এগুলো কিন্তু আমার পছন্দ না আম্মু, তাড়াতাড়ি খেয়ে আসো। যুথি বাবার কথায় মাথাটা নিচু করে আসতে বলল, আচ্ছা, বলে ওনার থেকে বিদায় নিয়ে খাবার টেবিলে আসে। যুথিকে খাবার খেতে টেবিলে আসতে দেখে সানজিদা খান বললেন, মো, তোমার খাবার ফারিকে দিয়ে রুমে পাঠিয়েছি। যুথি ওনার কথায় আর টেবিলের কাছে দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে পুনরায় নিজের রুমে চলে যাবে বলে সিঁড়িগুলো পার করে করিডোরে আসতেই রোদকে পার্পেল কালার সিল্কের শাড়ি পরে ওর পাশ থেকে চলে যেতে দেখে রোদের শাড়ির আঁচলটা খামচে ধরে চোখ মুখ ছোট করে বলল, রোদাপু। চলতি পথে বাধা পেয়ে পাশাপাশি অসহ্য কারো কণ্ঠ পেয়ে রোদ বিরক্তিতে ভ্রুকুসকে পেছন ঘুরে বলল, সমস্যা কি? এভাবে আঁচল টেনে ধরেছিস কেন? রোদের এমন ঝাঁঝালো কণ্ঠ পেয়ে যুথি মাথাটা নিচু করে আস্তে করে বলল, তোমাকে কিছু বলবো। যুথির এমন দৃঢ় কথায় রোদ যুথির ধরে রাখা আঁচলটা ছো মেরে নিজের কাছে টেনে চোখ রাগিয়ে দাঁতের দাঁত চেপে বলল, তোর এই ন্যাকামি গিয়ে আরশের সামনে করিস, আমার সামনে তোর এই ন্যাকামি করবি না, নয়তো। ওর কথা শেষ হওয়ার আগেই যুথি আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে তোমার নতুন জীবনের শুভেচ্ছা জানাবো, তাই তো। যুথি কথাটা সম্পূর্ণ শেষও করতে পারল না, তার আগেই রোদ বাজখাইয়ের মতো তেড়ে এসে ওর দুবাহু শক্ত করে চেপে ধরে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শুভেচ্ছা? শুভেচ্ছা মারাও? আমাকে কি মনে হয় আমি একটা কাঠের পুতুল? আমার হৃদয় নেই, আমার মন কাউকে চাইতে পারে না, এই হৃদয় সুপ্ত বাসনা থাকতে পারে না? কেন হলো আমার সাথে এমনটা? রোদ এতটুকু বলে থেমে যেতেই যুথি রোদের ধরে রাখা দুবাহুর ব্যথায় চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে লাগলো। তার শরীরে মারের ব্যথাগুলো এখনো আছে, তার উপর সেই জায়গায় রোদ শক্ত করে চেপে আছে। যদি কিছু বলল না, তবে চোখ বন্ধ করে চোখ থেকে পানি ফেলতেই রোদ সেদিকে তাকিয়ে রাগে শূন্য হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবারও বলল, কেন এমনটা হয়েছে আমার সাথে জানিস? এটা শুধু তোর জন্য হয়েছে। চাইলাম আরিশকে, পেলাম না তোর জন্য, ভাগ্যকে মেনে নিয়েছিলাম। কারণ কি জানিস তো?
আরিশ তোকে এসে ছোট্টবেলা থেকে ভালোবাসে বলে, তাই মোহ ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে সত্যি এটা মোহই ছিল, তাই ভুলতে পেরেছিলাম। কিন্তু ফ্যামিলি, বাবা মা এমন একজনের সাথে আমাকে বিয়ে দিল, সেও কিনা তোকেই ভালোবাসে। কেন রে? আমার কি কোনো কিছুতেই কমতি আছে? দেখ না তাহলে কেন আমার সাথে বারবার এমনটা হয় বল। জ্যোতি রোদের পরপর এমন কথায় মাথাটা নিচু করে চোখের পানি ফেলতেই কিছু বলল না। কি বলবে সে? রোজে তার কথায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য এভাবে কষ্ট পাবে বুঝতে পারলে কখনো সে তাকে সামান্য কথাটুকু বলতো না। যদি কোনো রকম কথা না বলে মাথা নিচু করে আছে দেখে রোদ নাক ফুলিয়ে জেদ দেখিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যদি হঠাৎ এমন ধাক্কায় ব্যালেন্স হারিয়ে দুপা পিছিয়ে পড়ে যেতে নিলে করুণ শব্দে আওয়াজ করে বলল, কিছু সময় অতিবাহিত হতেই জ্যোতি শরীরে পড়ে যাওয়ার কোনরূপ ব্যথা না পেয়ে খিচে রাখার চোখ দুটো পিটপিট করে খুলতেই অনুভব করল কেউ তার পেছন থেকে হাত দুটো বুকের একটু নিচ বরাবর শক্ত করে ধরে আছে, যার দরুন সে এখন পর্যন্ত সেফ আছে। এটা মনে হতেই জ্যোতি মাথাটা নিচু করে বুকের কাছে ধরে রাখা হাতটার দিকে তাকাতেই কানে ভেসে এলো চেনা পুরুষালী গম্ভীর কণ্ঠে বলা কিছু কথা। তোকে আগেই বলা হয়েছে, এখনো বলছে, মৌতের বয়সে ছোট হতে পারে, সম্পর্কে না। তাহলে ওর সাথে মিসবিহেভ করার সাহস হয় কি করে তোর? নেক্সট টাইম ফের আমার চোখে যদি এমন কোনো ঘটনা পড়ে তো সেদিন আমি তোকে ছেড়ে দিব না, কারণ ওকে ছোট করা কিংবা আঘাত দেওয়ার রাইট আমি কাউকে দেইনি। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আরিশের চোখ থেকে আগুন বের হবে। আরিশের এমন চাহনি দেখে রোদ মাথাটা নিচু করে আস্তে করে বলল, সরি, মাথা ঠিক ছিল না বলে আসতেই ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আরিশ মাথাটা ঝাঁকি মেরে রাগটাকে কমিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, রোদ। রোদ যেতে নিয়েও আরিশের ডাক শুনে পেছন ঘুরে বলল, যেটা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকিস না, যেটা বর্তমান পেয়েছিস সেটাকে নিজের মতো করে সময় থাকতে গুছিয়ে নে, কারণ সেটা এখন তোর। তাহলে দেখবি তুই ঠুনকো নয়, তুই অপরূপা। আরিশের কথায় রোদ কি বুঝলো কে জানে, তবে উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানাতেই আরিশ ওর মাথায় হাত বুলিয়ে আবারও বলল, আমি জানি তুই চেষ্টা করলে পারবি রোদ। হালকা হাসার চেষ্টা করে রোদ আরিশের কথায় অনুশোচনা বোধ করে চোখ মুখ ছোট করে বলল, আই এম সরি জ্যোতির সাথে মিসবিহেভ করার জন্য। আসলে আমি তোমার মতো করে ভেবে দেখিনি, তাই ওকে দেখলেই রাগ লাগতো। আমাকে তুমি ক্ষমা করে দিও আরিশ ভাই। রোদের কথায় আরিশ কিছু বলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রোদ আর কোনো কথা না বাড়িয়ে সেও সিঁড়ি বেয়ে নিচে বসার রুমে চলে আসতেই আরিশ এবার ঘুরে জ্যোতির দিকে তাকিয়ে ওকে কিছু বলবে তার আগে জ্যোতি ওকে ঠেলে নিজের থেকে সরিয়ে হালকা জেদ দেখিয়ে বলল, ছোবেন না আপনি আমায়, অসহ্য লাগে আমার আপনার ছোঁয়া। বউ আমার মাথা গরম করবি না। কিসের মোহ? হ্যাঁ, আঘাত করার সময় মনে থাকে না আমি আপনার মোহ হই? মৌ, গলা উঁচিয়ে কথা বলে আমার মোটেও পছন্দ না, তোকে সাবধান করছে। ফের এমন সাহস দেখালে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে জ্যোতি আবারও একইভাবে চেঁচিয়ে বলল, কি করবেন? হ্যাঁ, আঘাত করবেন, মারবেন? মারুন না, সেই দিন তো মেরেই ফেলেছিলেন। ভাগ্যের জোরে বেঁচে গেছি, আজ না হয় সম্পূর্ণটাই মেরে ফেলুন। জ্যোতি দিকশূন্য হয়ে কথাগুলো আনমনেই বলে ফেলল। ও স্মরণে আনলো না ও বাঘের সামনে খাবার ধরে সেটা ছিনিয়ে আনার মন্ত্র করল, তাহলে হয়তো এভাবে কথাগুলো বলতো না। বলে হেসকি দিয়ে কান্না করে ডান হাত বাম হাত দ্বারা চোখের পানি ঘষে মুছে ঘুরে রুমের দিকে যেতে নেবে এমন সময় আরিশ ওকে টেনে কোলে তুলে নিজের রুমে যেতে দিলে জ্যোতি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য পা দুটো ছটফট করে দু হাত দ্বারা আরিশের বুকে ঠেলে সরাতে চেয়ে বলল, নামান বলছি, যাবো না আমি আপনার সাথে। বলে ওর ছটফট করার মধ্যে আরিশ ওকে ওর রুমে এনে সজোরে বিছানার উপর ফিক্কা মেরে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা লক করে পুনরায় জ্যোতির কাছে এসে ওর ডান পা ধরে টেনে কাছে এনে ওর মুখের কাছে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আবারও বলছে আমাকে রাগাস না, নয়তো বিষয়টা তোর জন্য ভালো হবে না। বলে ওর থেকে সরে আসতে নিলে জ্যোতি তখনও কোনো কিছু স্মরণে না এনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, থাকবো না আমি আপনার সাথে, করবো না আমি আপনার সংসার, স্বামী বলে যা ইচ্ছে তাই করবেন আপনি। জ্যোতির পরপর এমন কথায় আরিশ নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। তেরে এসে ওর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, আমি তো স্বামী হই, এটা তোকে কে বলল? জ্যোতি আরিশের চেপে রাখা চুলের মুঠি ছাড়াতে চেয়ে ফুপিয়ে বলল, আমার শাশুড়ি বলেছে, আপনার আম্মু। ও,
তাহলে তো তুই জেনেই গেছিস আমি তোর কি হই। জানিস তো একটা মেয়ের বিয়ের পর তার উপর তার নিজের থেকে স্বামীর অধিকার থাকে বেশি। যদি আরিশের থেকে নিজের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় পুনরায় বলল, সে আপনি আমার যাই হন, কোনো অধিকার নেই আপনার আমার উপর। আমার অধিকারের প্রয়োজন নেই, আমার যেটা চাই সেটা আমার চাই চাই। বলে যুথি চুলগুলো ছেড়ে ও ঠোঁটের দিকে অগ্রসর হতে নিলে যুথি ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে যেতে আবারও চেঁচিয়ে বলল, বলেছি না থাকবো না আমি আপনার সাথে, করবো না তো আমি আপনার সংসার, আমি এক্ষুনি চলে যা। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই আরিশ সজোরে ওর ডান গাল বরাবর ঠাটিয়ে দাবাং মার্কা বসিয়ে দিল এক চড়। আরিশের হাতে এমন দাবাং মার্কা থাপ্পড় খেয়ে যুথি বোধশূন্য হয়ে জোরে জোরে কান্না করতে করতে বলল, আবারও মেরেছেন না, এখন তো থাকবোই না আমি আপনার সাথে, এক্ষুনি চলে যা। ঠাস এবারও আগের ন্যায় শক্ত হাতে থাপ্পড় খেয়ে দমে না গিয়ে বলল, অসভ্য বালের স্বামী আমার, থাকবো না আমি আপনার সাথে। ঠাস পরপর এগালে ওগালে তিনটে শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে জুথি হাতের কাছের বালিশটা অপর পাশে ভিক্ষা মেরে ফুপিয়ে বলল, আমি বড় মুখে সব বলে দিব, তারপরেও থাকবো না আপনার সাথে, থাকবো না, করবো না আপনার সব। ঠাস এবারও থাপ্পড় খেতেই জুথি বিছানা থেকে নামতে নিলে আরিশ ওকে টেনে আবারও ঠাটিয়ে একটা থাপ্পড় লাগালো। ঠাস এক নাগারে পাঁচটা থাপ্পড় খেয়ে জুথি এবার পুনরায় জেদ ছেড়েই দিল। তার মাথা এখন ভনভন করে ঘুরছে, গাল দুটো চিনচিন ব্যথা করছে, মনে হচ্ছে সেদিনের ন্যায় আবারও জ্ঞান হারাবে। তাই ফুপিয়ে কোনো রকম বলল, করবো না আপনার সংসার, থাকবো না আমি আপনার সাথে। এতটুকু বলে জুথি ফোপাতে ফোপাতে কাত হয়ে বিছানায় শুয়ে পড়তেই ওভাবে আসতে বলল, বললে কি আমি চলে গেছি তাই বলে এতগুলো মারবেন আপনি? জুথি নেতিয়ে বিছানায় পড়ে যেতেই আরিশ তখনও হাত দুটো মুঠি বদ্ধ করে রাগে রিরি করছে। একটুখানি মেয়ে বলে কিনা তার সাথে থাকবে না, তার সংসার করবে না, মনে তো যাচ্ছে বিছানা থেকে টেনে আরও দুটোতেই। আরিশ আর এভাবে দাঁড়াতে পারল না, ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েও পিছু ফিরে জুথিকে টেনে তুলে ওর বাহু চেপে কণ্ঠে গম্ভীরতা এনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ এই মুহূর্তে তোকে একটা কথা বলছি, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিস। আঘাত তো আমি করবো, ভালো আমি বাসবো, দুঃখ আমি দেব, দুঃখ ঘুচিয়ে আমিই দেব, তবু আমাকে ছেড়ে চলে যাওয়া যাবে না। ফের কোনোদিন যদি তোর মুখ থেকে থাকবো না শব্দটা শুনেছে, আজ তোকে খোদার কসম বলছে, সেদিন এই পৃথিবীর শেষ দিন হবে তোর জন্য। বলে দপদপ পা ফেলে রুমের দরজা বাহির থেকে পিন লক করে চলে যায়। আরিশ চলে যেতে জুথি অতি অভিমানে কান্নায় ভেঙে পড়ে। বালিশটা খামচে ধরে টপ টপ চোখের পানি ফেলতে ফেলতে একসময় অতিরিক্ত কান্নার রেশ ধরে ঘুমিয়ে যায়। দিনের আলো রাতের অন্ধকার দেখতে দেখতে পার হয়ে গেছে তিনটা দিন। এই 3 দিনে আরিশও ইচ্ছে করে জুথির সাথে আগ বাড়িয়ে কথা বলেনি। আন্না জুথি বলেছে মান অভিমানের পালাটা যেন ক্রমশই বেরিয়ে চলেছে। যদিও আরিশ সেদিন এভাবে রেগে মেগে চলে যাওয়ার পর তার কিছুক্ষণ পর আবারও রুমে এসেছিল। এসে জুথিকে ঘুমিয়ে থাকতে দেখে ওর পাশে বসে ওকে টেনে কুলের মধ্যে নিয়ে ওর জামাটা চেঞ্জ করে আরিশ একটা টি শার্ট পরিয়ে হাতের বাহুতে কেটে যাওয়া পেটানো দাগগুলিতে মলম লাগিয়ে দিয়ে ওকে আস্তে করে ঘুরিয়ে ওর নাকে মুখে চুমুকিয়ে আবারও বিছানায় শুইয়ে দেয়। এই 3 দিন কেউ কারোর সাথে কথা না বললেও আরিশ জুথিকে একটু হাতছাড়া করেনি। কথা না বলেও রাতে ঘুমানোর সময় জুথি জেদ দেখালেও আরিশ ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ঘুমোতো। তবে পরপর 3 দিন এভাবে কথা না বলে থাকলেও আরিশ আর পারল না তার বউয়ের সাথে কথা না বলে না থাকতে। তাই নিজের পার্সোনালিটি রেখে তপ্ত নিঃশ্বাস ফেলে আরিশ তার বউয়ের সাথে কথা বলবে দেখে তাকে একটু আদর করবে ভেবে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সন্ধ্যা রাত, তবে ঘড়ির কাঁটায় 8:37। যদি আরিশের রুমে বসে ওর জামা কাপড়গুলো ভাঁজ করে কাভার্ডে রাখছিল, কারণ আরিশ রুমের দরজা বাহির থেকে পিনলক সেট আপ করে গেছে যাতে করে জুথি সেদিনের ন্যায় ওর রুম থেকে জুথির রুমে যেতে না পারে। জুথি জামা কাপড়গুলো রাখার এক সময় আরিশ দরজা খুলে ভেতরে আসতেই জুথি আর চোখে একবার দেখেও দেখল না, বরং আগের ন্যায় জামা কাপড়গুলো কাভার্ডে রাখছিল। জুথিকে জামা কাপড়গুলো রাখতে দেখে আরিশ স্বাভাবিক কণ্ঠেই বলল, মৌ। 3টা দিন পর আরিশের মুখে মৌ ডাকটা শুনে জুথির হৃদয়টা আটকে উঠল। চোখ দুটোতে মুহূর্তেই পানি এসে টলটলো করলো। তবু আরিশের ডাকে পিছন ঘুরে তাকালো না, বরং ওকে আগের ন্যায় ইগনোর করে জামা কাপড়গুলো রেখে কাবারটা আটকে আরিশের পাশ কাটিয়ে চলে আসতে নিলে আরিশ আবারও স্বাভাবিক কণ্ঠে বলল, ডাকলাম তো, কানে যাচ্ছে না?
শুনে কার কথা? জুথি নিজের মতো করে আরিশের থেকে চলে আসতে নিলে আরিশ ওর ডান হাতের বাহু টেনে ঘুরিয়ে ওর সামনে এনে দু বাহুতে হাত রেখে চোখ রাঙিয়ে বলল, সমস্যা কই? জুথিকে কিছু না বলে নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ পরপর দুটো নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রেখে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে নিলে। জুথি ওকে সজোরে নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরাতেই আরিশ হঠাৎ ধাক্কায় ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যায়। 2 সেকেন্ড পার হতেই আরিশকে কি হয়েছে বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে চোখ গরম করে জুথির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মৌ, আমাকে রাগাস না, আদর করতে এসছে, চুপচাপ সহ্য করে না, আর নয়তো। এতটুকু বলে আরিশ অন্যদিকে তাকিয়ে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে মাথা দুপাশে ঘুরিয়ে জুথির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডেকে বলল, কাম, ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, সত্যি বলছে, ব্যথা দিব না।